স্বাগত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিউ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। দর্শক, স্টিম সেল থেরাপি চিকিৎসা বিজ্ঞানে অভিনব পরিবর্তন এনেছে এবং স্টিম সেল থেরাপি কী ধরনের চিকিৎসা পদ্ধতি এবং কোন ধরনের চিকিৎসার ক্ষেত্রেই বা স্টিম সেল থেরাপির প্রয়োজনীয়তা রয়েছে, কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সুকৃতি দাস, যিনি রিজেনারেটিভ অ্যান্ড স্টিম সেল থেরাপি স্পেশালিস্ট, অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগত। স্যার, রিজেনারেটিভ মেডিসিন অনেকের জন্য সম্পূর্ণ নতুন একটি টার্ম, জানবো এটি বলতে আমরা কি বুঝি? রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড স্টেম সেল থেরাপি দুটো আসলে একই আঙ্গিকে বাধা আছে, কারণ রিজেনারেটিভ মেডিসিনটা আসলে স্টেম সেল থেরাপির মাধ্যমেই এটা দেওয়া হয়ে থাকে। এটা এমন একটা জায়গা মেডিকেল সায়েন্সের যেখানে ইনকিউরেবল ডিজিজ বা যে ডিজিজগুলোকে চিকিৎসার একদম কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্টেম সেলকে নিয়ে আসছি। সেটার উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো যে কোষগুলো এক্সিস্টিং কোষ আছে সেই কোষগুলোকে প্রলিফারেট করে সেগুলোকে ডিজিজ প্রসেসটাকে ট্রিটমেন্ট করা, তার নিজস্ব প্রক্রিয়াকে কাজে লাগিয়ে। সুতরাং স্টেম সেল থেরাপি চিকিৎসা বিজ্ঞানের একটা অভিনব পদ্ধতি। একদমই তাই। এবং স্টেম সেল থেরাপি আসলে কি, এটার কি কোনো সুনির্দিষ্ট ধরন রয়েছে? আপনি ঠিকই বলেছেন যে নির্দিষ্ট ধরন মানে স্টেম সেল তার কিন্তু নিজস্ব সেল। এটাকে আমরা বলি আনডিফারেন্সিয়েটেড সেল, যে সেলগুলো এখনও ডিফারেন্সিয়েট বা ম্যাচিউর হয়নি। সেই সেলগুলোকে যে অর্গানে আমরা প্লেস করব সেখানে সে ডিফারেন্সিয়েটেড হয়ে স্পেশালাইজড হয়ে সেই সেলের মতো কাজ করবে। সুতরাং এই চিকিৎসা এটা অনেক ওষুধ আছে বাজারে যেগুলো বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু স্টেম সেল এমন একটা প্রোডাক্ট, তার নিজস্ব সেল থেকেই সেই ট্রিটমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়। সেলের নিজস্ব প্রোডাক্ট দিয়ে বা নিজস্ব যে কর্মক্ষমতা দিয়ে সেই সেলগুলো চিকিৎসা বিজ্ঞানে শুরু করে। এখন আমরা অনেক জায়গা জানি যে জায়গাগুলোতে আসলে পার্মানেন্ট সেল, যে সেলগুলো আসলে তৈরি হতে পারে না, সেগুলো একেবারে একবার মরে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া মানে সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে স্টেম সেল অপরিণীয় ভূমিকা পালন করে। হ্যাঁ, যেমন আমরা বলি ব্রেইন বা স্পাইনাল কর্ড, কিডনি বা লিভার, অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে স্টেম সেল থেরাপি দারুণভাবে কার্যকর। তো নরমাল থেরাপির সাথে স্টেম সেল থেরাপির বেসিক ডিফারেন্সটা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নরমাল থেরাপিতে আমরা দেখেছি যে ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ দিচ্ছি, কিন্তু সেল ড্যামেজ হয়ে গেলে আমরা ড্যামেজের রিপেয়ারের জন্য আমরা কাজ করছি। কিন্তু স্টেম সেল থেরাপি আমরা সেই সমস্ত জায়গাতে আমরা ব্যবহার করে থাকি যে জায়গাগুলোতে আমাদের কনভেনশনাল চিকিৎসা বিজ্ঞানের কোনো চিকিৎসা নেই। আমরা যেমন ধরে নেই যে একটা স্ট্রোক হয়েছে, একটা পাশ দুর্বল হয়ে গেছে, অথবা একটা স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, সে প্যারালাইসিস হয়ে গেছে, অথবা কিডনি সে সেলগুলো ড্যামেজ হয়ে কিডনিটা নষ্ট হয়ে গেছে বা কার্যক্ষমতা কমে গেছে। এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে চিকিৎসা বিজ্ঞান পারছে না চিকিৎসা করতে। সে সমস্ত ক্ষেত্রে আমরা স্টেম সেল দিয়ে সেই চিকিৎসাটা করতে পারি। তাহলে স্টেম সেল কীভাবে কাজ করছে? যে স্টেম সেল আমরা ওখানে দেওয়ার পরে সেই সেলগুলো নিজস্ব প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন সিগন্যাল তৈরি করে বডিতে। তার প্রেক্ষিতে বডিতে নতুন প্রোডাক্ট তৈরি হয় যে দুটো কাজ করে। একটা হলো রিজেনারেশন বা নতুন করে টিস্যু গজানো, আর একটা হলো রিপেয়ার। যদি ড্যামেজ থাকে সেই ড্যামেজ সেলগুলোকে সে তৈরি করে নতুন করে রিপেয়ার করে। এই দুই প্রক্রিয়ার ভিতরেই এই স্টেম সেলটা কাজ করে। নিশ্চয়ই। তো আমরা তো কিছু অর্গানের নাম শুনলাম, যেমনটি আপনি বলছেন স্পাইনাল কর্ড, ব্রেন, কিডনি, এছাড়া আর কোন জটিলতার ক্ষেত্রে স্টেম সেল থেরাপির ভূমিকা রয়েছে? স্টেম সেল থেরাপির ডাইমেনশন আসলে বডির সব জায়গাতেই ব্যবহার করা যায়। এটাই একটা স্টেম সেলের বড় পজিটিভ দিক। সেটা হলো যে আমরা মাথার থেকে শুরু করে একদম পায়ের তলা পর্যন্ত আমরা যেমন চুল পড়ে গেছে বা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেম সেল দিয়ে চিকিৎসা করতে পারি। আবার এমন হয়েছে বার্ন অথবা রক্তনালী বন্ধ হয়ে গেছে, সেই জায়গাগুলোতেও আমরা স্টেম সেল দিয়ে চিকিৎসা করে সেই রক্তনালীকে বৃদ্ধি করতে পারি। অথবা চামড়া বা স্কিন যেটা ড্যামেজ হয়েছে সেই স্কিনটাকে গজানো সম্ভব। আমরা যদি চিন্তা করি হার্টে চিকিৎসা সম্ভব, কিডনিতে সম্ভব, লিভারে সম্ভব, লাংসে সম্ভব, ইভেন অর্থোপেডিক্স, অপথলমোলজি, চোখের বিভিন্ন রোগে সেটা ব্যবহার করা হচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে স্পাইনাল কর্ড ইনজুরি এবং ব্রেইন ড্যামেজে প্রচুর সংখ্যক স্টেম সেল ব্যবহার করছি এবং এর কার্যকারিতা পরীক্ষিত। সারা পৃথিবী জোড়াই এর আসলে সুনাম ছড়িয়ে পড়ছে। আমরা মনে করি ভেরি সুন এবং অদূর ভবিষ্যতে এটা একটা দারুণ একটা ট্রিটমেন্ট প্রোটোকল হিসাবে
আমাদের সোসাইটিতে আসবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই। তো বাংলাদেশের কোন কোন শাখায় স্টেম সেল থেরাপির ব্যবহার হচ্ছে? স্টেম সেল আইসোলেটেডলি বিভিন্ন জায়গাতে ব্যবহার হচ্ছে বাংলাদেশে। আমি মনে করি আমরা যদি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি, আমরা নিউরোসার্জারিতে ব্যবহার করছি, অর্থোপেডিক্স সার্জারিতে ব্যবহার হচ্ছে, অপথ্যালমোলজিতে ব্যবহার হচ্ছে, নিউরোলজিতে ব্যবহার হচ্ছে। তারপর আপনি জানেন ইনফার্টিলিটিতে স্টেম সেল দিয়ে ফার্টিলিটি বাড়ানোর, যাদের বাচ্চা হয় না বা সেগুলোতে চিকিৎসা চলছে। তারপরে ডার্মাটোলজিতে নানান ধরনের অ্যাস্থেটিক সার্জারি, আপনি জানেন যে কসমেটিক সার্জারিতে ব্যবহার হচ্ছে, আবার বার্ন প্লাস্টিক সার্জারিতে ব্যবহার হচ্ছে, আবার যাদের অ্যালোপেশিয়া বা চুল পড়ে যাচ্ছে তাদের ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি সব সেক্টরে প্রতিটা ডিসিপ্লিনেই স্টেম সেলের অনেক ব্যবহার আছে এবং অদূর ভবিষ্যতে এটার ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাবে। এই জন্যই বৃদ্ধি পাবে, সেটা হলো যে এটা শরীরের কোনো ক্ষতি করছে না এবং যার শরীরে আমরা স্টেম সেলটা প্লেস করছি আসলে তার শরীর থেকেই আমরা স্টেম সেলগুলো তৈরি করছি। তাহলে এই তার রিঅ্যাকশন হওয়ার পসিবিলিটি কি করে প্রস্তুত করা হয় একটু জানতে চাই, কারণ আমরা তো অনেকেই জানি না বিষয়টি। আপনি এটা খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই জন্যই যে আসলে সবার মাঝে একটা প্রশ্ন যে স্টেম সেল আসলে এটা কি বাইরে কোথাও ফার্মাসিউটিক্যালে তৈরি করা হয় না কোথা থেকে এটা আনা হয়। আসলে স্টেম সেল এমন একটা প্রক্রিয়া, এমন একটা সেল যে সেলটা তার নিজস্ব শরীর থেকে অধিকাংশ ক্ষেত্রে তৈরি করা হয়। আমরা যদি গুণগত মানের কথা চিন্তা করি বা একদম প্রথম থেকে চিন্তা করি স্টেম সেলে, তাহলে দুটো ভ্যারাইটি স্টেম সেল আছে। একটা এমব্রায়োনিক স্টেম সেল, যেটা একেবারে মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন তৈরি করা হয় তার প্রোডাক্ট থেকে, যেমন আম্বিলিক্যাল কর্ড থেকে অথবা কর্ড ব্লাড থেকে নিয়ে এমব্রায়োনিক স্টেম সেল। এটা অনেক কন্ট্রোভার্সি আছে, রিসার্চ প্রসিডিওর এবং অনেক ইথিক্যাল ইস্যু আছে, সেই জন্য এমব্রায়োনিক স্টেম সেলের খুব বেশি ব্যবহার আমরা করি না আমাদের সোসাইটিতে। কিন্তু অ্যাডাল্ট স্টেম সেল যেটা আসলে তার নিজস্ব শরীর থেকে আমরা সংগ্রহ করে থাকি, যেমন বোন ম্যারো একটা জায়গা, বোন ম্যারো থেকে আমরা সংগ্রহ করি। ফ্যাট বা অ্যাডিপোস টিস্যু, আমাদের গায়ের যে চর্বি থাকে, চর্বি থেকে আমরা কালেকশন করি। তারপরে আমরা করতে পারি যে একটা ডেলিভারি হওয়ার পরে যে আম্বিলিকাস থাকে, আম্বিলিক্যাল কর্ড ব্লাড থেকে আমরা তৈরি করি, ব্লাডের কালেকশন করে আমরা সেটা তৈরি করি। আবার আম্বিলিকাস থেকে তৈরি করা হয়, আবার প্লাসেন্টা থেকেও এটা তৈরি করা হয়। আবার এমনও আছে তার নিজস্ব ব্লাড টেনে নিয়ে আমরা ওখান থেকেও স্টেম সেল তৈরি করতে পারি। এই 5-6টা জায়গা থেকে আমরা মূলত স্টেম সেল তৈরি করে থাকি। সাধারণত এগুলোকে আমরা অটোলোগাস বলি, এই জন্যই যে তার শরীরের থেকে তৈরি করা হচ্ছে বিধায় এটা তার নিজস্ব প্রোডাক্ট। সুতরাং এখানে এই প্রোডাক্টগুলো খুবই ফ্রেন্ডলি কারণ তার শরীর থেকে এটা তৈরি করা হচ্ছে এবং তৈরি করার পরে তার শরীরে দেওয়া হচ্ছে। এবং এই যে আমরা তৈরির একটি প্রসিডিউর, দেওয়ার একটি প্রসিডিউর, সব প্রসিডিউরগুলো কি বাংলাদেশে অ্যাভেলেবল? হ্যাঁ, আমাদের এই প্রসিডিউর বাংলাদেশে অ্যাভেলেবল, অনেক আগের থেকেই এটা অ্যাভেলেবল আছে। আমরা 2015 সাল থেকে এটা শুরু করেছি স্টেম সেল দেওয়া, তারও আগে অনেকে শুরু করেছে। তো আমরা নিউরোসার্জারিতে শুরু করেছি 2015-তে, আজকে 8 বছরের অধিককাল হয়ে গেছে। আমরা ফলাফল পাচ্ছি বিধায় আমরা খুবই আগ্রহী এটার ব্যাপারে। আর আরেকটা ব্যাপার এখানে বলা খুবই দরকার যে সব স্টেম সেল সব জায়গা থেকে তৈরি করে সব জায়গায় দেওয়া যায় না। কিছু কিছু জায়গার সিলেক্টিভিটি আছে। আমরা যেমন বোন ম্যারো থেকে স্টেম সেল যেটা তৈরি করি সেটা আমরা সাধারণত ব্লাড রিলেটেড ডিজঅর্ডার বা রক্তবিদ্যা বিষয়ক যে সমস্যাগুলো থাকে এবং আমাদের মেরুদণ্ডের বা ব্রেইনের যে সমস্যাগুলো থাকে সেটা আমরা সমাধান করতে পারি। আবার অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট থেকে যে স্টেম সেলগুলো আমরা তৈরি করি সেগুলো আমরা দেখি যে অনেক সময় কিডনিতে, অনেক সময় লিভারে এই সেলগুলো বেশি ব্যবহার হয়, অর্থোপেডিক্স ইউজে এগুলো বেশি ব্যবহার হয়। আবার অনেক সময় পেরিফেরাল ব্লাড থেকে আমরা কোষ সংগ্রহ করে স্টেম সেল তৈরি করে সেটাও ব্যবহার করতে পারি। সেই জন্যে আমরা আসলে সিলেকশন করি কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করব এবং কোথা থেকে সেই সেলটা তৈরি করব। তৈরি করার প্রক্রিয়া খুবই সহজ এবং সাধারণ প্রক্রিয়া, কিন্তু টেকনোলজিক্যাল সাপোর্ট লাগে। যাদের এই ল্যাব আছে তারাই এটা তৈরি করতে পারে। বাংলাদেশে টোটি সেল নামে একটা প্রতিষ্ঠান আছে ধানমন্ডি 27 নম্বরে। ওনাদের সব কিছু এই প্রক্রিয়ার সাথে ওনারা সংযুক্ত আছে। ওনাদের কাছ থেকে স্টেম সেল নিয়েই আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের প্রোডাক্টটা তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে, যেমন বোন ম্যারো অথবা ফ্যাট, এটা আমাদেরকে অপারেশন থিয়েটারে অপারেশন করে সেটা সংগ্রহ করে দিতে হয়। তারা সেটা প্রসেস করে তাদের ল্যাবে নিয়ে যায়, ল্যাবে নিয়ে যেয়ে তারা স্টেম সেল তৈরি করে। স্টেম সেল তৈরি করে আবার তারা প্রসেস করে আমাদের অপারেশন থিয়েটারে পৌঁছে দেয়। আমরা সেই পৌঁছানো সেলগুলো আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় যেখানে সমস্যা সেখানে আমরা প্রতিস্থাপন করি। এই টোটাল প্রক্রিয়াটাতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই সময়টা আমাদেরকে দিতে হয়
এবং সেটা করার পরে আমরা সবসময় লক্ষ্য রাখি অনেকগুলো ব্যাপার, যেমন কালেকশন প্রসিডিওরটা ঠিক হচ্ছে কিনা, স্যাম্পল সাইজটা পর্যাপ্ত হচ্ছে কিনা, ট্রান্সপোর্টেশনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, অ্যাসেপটিক প্রিকশন মেনটেন হচ্ছে কিনা, তারপরে স্টেরিলিটিটা মেনটেন হচ্ছে কিনা, কোয়ান্টিটি অফ দি স্টেম সেলটা কেমন হচ্ছে, স্টেম সেলের ভিতরে কোনো কন্টাজিয়াস ম্যাটেরিয়াল ঢুকে পড়ছে কিনা, এগুলোর দিকে নাম্বার অফ দি স্টেম সেল, সেই সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সংখ্যায় যদি কম হয় তাহলে কার্যকারিতা কমে যাবে। আবার এমনও আছে, হ্যাঁ, অনেক অনেক তথ্য এগুলোকে ফুলফিল করে তারপরে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হয়। নিশ্চয়ই। এবং এটি অ্যাপ্লাই করার পরে কতদিন পরে কার্যকর হবে, কি করে কার্যকর হবে আমরা স্যার জানবো, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। দর্শক, হেলথ ফর লাইফ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিউ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম স্টেম সেল থেরাপির ভূমিকা সম্পর্কে, কোন কোন ব্যাধির ক্ষেত্রে বা কোন জটিলতার ক্ষেত্রে স্টেম সেল থেরাপির গুরুত্ব রয়েছে। স্যার, একজন ব্যক্তিকে যখন স্টেম সেল থেরাপি দেওয়া হয় তো সেটি কতদিন পরে কার্যকর হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে স্টেম সেল দেওয়ার পরে কতদিন কার্যকারিতা হতে পারে, কতদিন পর থেকে, এটা একটা সবারই, রোগীরাও আমাদের কাছে এসে প্রশ্ন করে। আমরা যখন সার্জারির জন্য কাউন্সেলিং করি, অপারেশনের জন্য কাউন্সেলিং করি, তখন ওনারা বলেন যে কতদিন পরে কাজ করবে। এটা আসলে এক এক ইন্ডিকেশনে এক এক রকম। যেমন আমরা যদি মনে করি যে অ্যাকুইট উন্ড, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যে অল্প কিছুদিন আগে হয়েছে বা অনেক প্রদাহ আছে, সেক্ষেত্রে খুব দ্রুত কাজ করে। হ্যাঁ, ইন টার্মস অফ উইক আমরা বলি সপ্তাহ, 2-4 থেকে 4 সপ্তাহের ভিতরেই আমরা ফলাফল পেতে পারি। আবার এমন এমন কন্ডিশন আছে যেমন ডিমেনশিয়া বা অ্যালঝেইমার ডিজিজ যেটাকে আমরা বলি, বা মোটর নিউরন ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ, এগুলোর রিকভারি হতে একটু সময় দিতে হয়। সেটা এমন হতে পারে 1 মাস থেকে 6 মাস পর্যন্ত রেজাল্ট পেতে হতে পারে। আরেকটা প্রশ্ন এখানে রোগীরা আমাদেরকে করে, সেটা হলো যে এটা কি একবার দিলেই শেষ হয়ে যাবে চিকিৎসা, নাকি এটা বারে বারে দিতে হবে? এটা আমাদের আসলে নির্ভর করে যে আমরা কোন ইন্ডিকেশনে এই স্টেম সেলটা দিচ্ছি। যদি এমন হয় যে একবার দিলেই আমরা পর্যাপ্ত সংখ্যক স্টেম সেলের নাম্বার পেয়ে যাচ্ছি, আমাদের কিন্তু সেল কাউন্ট, আমরা বলছিলাম যে সেল কাউন্টটা একটা বড় সংখ্যাটা একটা বড় ফ্যাক্টর এখানে। যদি পর্যাপ্ত সংখ্যক সেল হয়ে যায়, অনেক ক্ষেত্রে একবার দিলে সেটার ফলাফল পাওয়া যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে 2বার বা 3বার দেওয়া লাগতে পারে এই স্টেম সেলটা। তো এই যে বারবার দিতে হচ্ছে, এটি আসলে কতটুকু ব্যয়বহুল বা কতটুকু সময় সাপেক্ষ ব্যাপার? রোগীরা তো এটি নিয়ে কিছুটা ঝুঁকিতে বা আতঙ্কিত থাকেন। হ্যাঁ, একটু ব্যয়ের ব্যাপারে একটু আতঙ্কিত থাকেন, ইন দ্য সেন্স যে ফলাফলের ব্যাপারে আমরা রোগীদেরকে বলি এই জন্যই যে তার নিজের শরীর থেকে যেহেতু তৈরি করে তার নিজের শরীরেই প্রতিস্থাপন করা হচ্ছে, বিধায় এর কোনো জটিলতা নাই। এটা একটা রোগীদের কিন্তু দারুণ একটা রিলিফ। রোগীরা মনে করে নতুন একটা প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করি যে এটার কোনো কার্যকারিতা নিয়ে কোনো সমস্যা আছে কিনা। আর খরচের ব্যাপারে যা খরচ এখন বর্তমানে হচ্ছে, সেটা আমি মনে করি নিজেদের সহজসাধ্য এবং রোগীদের পারচেস ক্যাপাসিটির মধ্যেই আছে, গ্রহণযোগ্য মাত্রার মধ্যেই আছে। উন্নত বিশ্বে এটা খুবই ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু আমরা যাদের সাথে কাজ করছি, যাদের কোলাবোরেশনে কাজ করছি, তারা এটা সীমার মধ্যেই রেখেছে খরচটা, আমি মনে করি। তো স্যার, আপনি বলছিলেন টোটিস সেল ধানমন্ডি মাইডাস ভবনে একটি সেন্টারে এটি হয়ে থাকে, এছাড়া কি একটাই সেন্টার রয়েছে নাকি আরো কোথাও হয়ে থাকে? আরো অনেক জায়গাতেই এটা প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইদানিং আমাদের বিশ্ববিদ্যালয়ে হিমাটোলজির বিভাগের সৌজন্যে ওনারা একটা রিজেনারেটিভ অ্যান্ড স্টেম সেল মেডিসিন বিভাগ ওনারা চালু করেছেন হিমাটোলজি বিভাগের আগে। আমরা মনে করছি ওখান থেকেও আমাদের পর্যাপ্ত সংখ্যক স্টেম সেল প্রোভাইড করতে পারবে। কিন্তু রোগীদের তো আমাদের দেশের প্রতি আস্থা নেই, তারা ধরে থাকেন যে এটি একটু ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি কিংবা নতুন একটি চিকিৎসা পদ্ধতি, কতটুকু আমাদের উপর ট্রায়াল করছে। এবং এটি যে 15 সাল থেকে চলছে আমাদের দেশে, রোগীরা দেখা যায় যে এটির উপর ভরসা না রেখে দেশের বাইরে গিয়ে এটি করছেন, কিন্তু দেশের বাইরে গিয়ে তাদের উদ্দেশ্যে বলার কি আছে? আমরা মনে করি যে আমরা যদি আমাদের এই রিসার্চ অ্যাক্টিভিটির ফলাফল জাতির সামনে প্রদর্শন করতে পারি, আমরা জাতিকে দেখাতে পারি যে আমরা যে কাজ করছি সেটা রোগীদের উন্নতি হচ্ছে, রোগীরা ভালোভাবে নিচ্ছে, এবং বাইরে যা খরচ হচ্ছে তার আমি মনে করি 10 ভাগের 1 ভাগ খরচ আমাদের দেশে থেকে হচ্ছে।
এবং আমরা এটা রেজাল্টটা আমাদের জাতির সামনে দেখাতে হবে। সেজন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের একটু কিউরিসিটি বা যেটা আমরা বলি যে আমাদেরকে পেশেন্ট প্রোভাইড করে তাদেরকে সবাইকে জানান আমরা এরকম কাজ করছি, আমাদের কাছে রোগীদেরকে পাঠান, আমরা এটার সার্ভিসটা দেই। তারপর বিগ নাম্বার অফ পেশেন্ট না হলে এটার ফলাফল নিয়ে তো রিসার্চ করা যায় না। আমরা এখনও অল্প সংখ্যক রোগী কাজ করেছি। ঢাকা মেডিকেল কলেজে আমরা 30টা পেশেন্টের মতো দিয়েছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা 5টা পেশেন্ট অলরেডি প্লেস করেছি এবং এদের ফলাফল আমরা সন্তোষজনক পেয়েছি। বিধায় আমরা বড় স্কেলে বড় সময় নিয়ে এটা রিসার্চ করে যদি আমরা দেখাতে পারি এর ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আমি মনে করি সেটা রোগীরা আস্থার জায়গা পাবে, খরচ কমবে এবং রোগীদের কোনো জটিলতা থাকবে না। আমরা এটা মনে করি একটা বিরাট একটা চেঞ্জ আনবে মেডিকেল সায়েন্স। এই রিজেনারেটিভ অ্যান্ড স্টেম সেল থেরাপি একটা রেভলিউশনারি চেঞ্জেস ইন মেডিকেল সায়েন্স। আমি মনে করি তাহলে দেশের লোক আর বাইরে যাবে না, আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয়, দেশি মুদ্রা সাশ্রয় হবে। এবং আপনি তো স্যার বলছিলেন দীর্ঘ 8 বছর আপনি এটির সাথে জড়িত, 8 বছর ধরে নিউরোসার্জারি বিভাগ এটি চালু হয়েছে। আপনার ডিপার্টমেন্টের চিকিৎসা পদ্ধতি এটিতে কতটুকু এগিয়ে রয়েছে? আমরা ওই বলছিলাম যে আমরা ফলাফলে খুবই সন্তোষজনক। এই জন্যেই যে আসলে কোন রোগীগুলোকে আমরা সিলেকশন হিসাবে নিয়েছি বা আমরা বেছে নিয়েছি, যে রোগীগুলোর আসলে সব ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা শেষ হয়ে গেছে, তাদের একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো চিকিৎসার কোনো অপশন নেই, আমরা সেই রোগীগুলোকে দিচ্ছি। সুতরাং এখান থেকে যতটা বেনিফিট আমরা পাচ্ছি সবটাই কিন্তু আমাদের পজিটিভ আমরা মনে করছি। এবং আমরা গত 2 সপ্তাহ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা পেশেন্টকে আমরা দিয়েছি, তিনি হাঁটতে পারতেন না স্পাইনাল কর্ড ইনজুরিতে, এবং উনি এখন হাঁটছেন একা একা। আমি আজকে হেঁটে হেঁটে আমার রুমে এসছে, আমি এত বেশি খুশি হয়েছি যে আসলে এটা যে কত চেঞ্জ আনতে পারে পেশেন্টের, আমরা সেটাই আমাদের দেখার বিষয়। তা আমরা বড় আঙ্গিকে যদি আরও রিসার্চ এটার উপরে করতে পারি, আমরা মনে করি এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে চিকিৎসা বিজ্ঞানে। শুধুমাত্র নিউরোসার্জারিতে আমি সেটা বলছি না, সব ব্রাঞ্চে আমরা যদি একেবারে প্রথম থেকে চিন্তা করি যে মাথা স্কাল্পের হেয়ারিং থেকে শুরু করে ভাস্কুলার সাপ্লাই, বিভিন্ন জায়গায় পা পড়ে, ডায়াবেটিক ফুট আপনারা জানবেন, বা ইসকেমিক আলসার, সেগুলোতে স্টেম সেল কাজ করছে, লিভার ক্যান্সার ডিফারেন্ট প্রবলেমে কাজ করছে, কিডনিতে কাজ করছে, বার্ন অ্যান্ড প্লাস্টিকে এটা ইউজ করা হচ্ছে। এবং আমাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আমরা ডিমেনশিয়াতে আমরা চাচ্ছি, মোটর নিউরন ডিজিজে চাচ্ছি, অটিজমে চাচ্ছি, আমরা স্পাইনাল কর্ড ইনজুরিতে চাচ্ছি, স্ট্রোকে চাচ্ছি, ব্রেন টিউমারে চাচ্ছি, আমরা সব জায়গাতে শরীরের নানাবিধ জটিলতায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এটির ভূমিকা রয়েছে, আমরা ব্যবহার করতে পারি। এবং আমাদের দেশে সাধারণ মানুষেরা যারা এই মুহূর্তে এই প্রোগ্রামটি দেখছে, তারা তো অনেকে স্টেম সেল থেরাপি সম্পর্কে অনেক কিছু জানলো আপনার মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বলার কি আছে? তারা কতটুকু আস্থা রাখতে পারে আমাদের দেশের প্রতি? আমরা মনে করি আস্থা এই জন্যই রাখতে পারে যে আমরা যে টেকনোলজিটা ইউজ করছি এটা আমাদের দেশি টেকনোলজি না, এটা আমেরিকা থেকে একটা আমেরিকান টেকনোলজি। সুতরাং এটা গ্রেড 1 একেবারে টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি আমরা ইউজ করছি। আমরা সবচেয়ে বড় কথা হলো আমরা নাম্বার অফ স্টেম সেল আমরা কাউন্ট করে অ্যাপ্লাই করছি। সুতরাং এটা অন দ্য বেসিস অফ মেডিকেল সাপোর্ট অ্যান্ড ডকুমেন্টেশন আমরা ব্যবহার করছি। আমরা ক্লিনিক্যালি অপারেশনের আগে এবং অপারেশনের পরে বিভিন্ন প্যারামিটার ইউজ করছি যে কতটা উন্নতি হচ্ছে। সুতরাং আমরা কত সংখ্যক দিচ্ছি, কতটা উন্নতি হচ্ছে, রোগীদের কাছ থেকে আমরা ইন্টারভিউইং এগুলো দেখে আমরা মনে করছি যে এটা উন্নতি হচ্ছে। বিধায় দক্ষ হাতে এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের দেশে এখন স্টেম সেল থেরাপি দেওয়া সম্ভব। আমি মনে করি প্রত্যেকটি ব্যক্তি আস্থা অর্জন করতে পারে বাংলাদেশের প্রতি। আমরা মনে করি দারুণভাবে আস্থা রাখতে পারে। এজন্যই যে এটি যে ডকুমেন্টারি, এটাতে আমরা মুখে বলে দিলাম সেটাতে হচ্ছে না, আর রোগী যখন ভালো হয়ে যায় তখন রোগী নিজেই বলে যে সে ভালো হয়ে যাচ্ছে। এবং এটা সব ধরনের চিকিৎসা পদ্ধতি ফেল করার পরেই আমরা এটা এসেছি। সেজন্য আমরা সবাইকে অনুরোধ করতে চাই যাদের এরকম পেশেন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা দেওয়ার ব্যবস্থা করি। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।